হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এসজি টিউটোরিয়াল গাইড আপনাদের জন্য আরো একটি মূল্যবান পডকাস্ট নিয়ে চলে এসেছে। আপনারা প্রতিনিয়ত জানেন যে এসজি টিউটোরিয়াল গাইডে যখনই কোনো পডকাস্ট হয় সেটার একটা পার্সপেক্টিভ থাকে, সেটার একটা লক্ষ্য থাকে, যেটা হলো আপনাদের মতো ছাত্রছাত্রী বা আপনাদের মতো যারা অ্যাসপিরিয়ান্ট আছেন, সেটা যে কোনো পরীক্ষা হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, গ্রাজুয়েশন হতে পারে, বা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক থেকে শুরু করে এসএলএসটি বা নিট জেইউ হতে পারে। প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা সেগমেন্টে আমরা এমন এমন অতিথিদেরকে নিয়ে আসি যাতে প্রোডাক্টিভ আলোচনার মাধ্যমে আপনারা সমৃদ্ধ হতে পারেন। সামনেই এসএলএসটি পরীক্ষা, তার সাথে একাধিক চাকরি সংক্রান্ত পরীক্ষা রয়েছে। আজকে আমরা শুধুমাত্র এসএলএসটির মধ্যে কোনো সাবজেক্টকে বেঁধে রাখতে পারি না, একটা সাবজেক্ট আমরা যদি চাই বিভিন্ন পার্সপেক্টিভে দেখতে পারি। আর এটা হলো এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে একজন মূল্যবান অতিথি, একজন স্বনামধন্য মানুষ, এবং যিনি নিজের লাইফে একটা সফল জায়গাতে অবস্থান করছেন। আজকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে তারকেশ্বর ডিগ্রি কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট জুওলজি, দেবাংশু ব্যানার্জি স্যার। নট অনলি দ্যাট, এর আগে তিনি রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, যেটা নিয়ে আমিও তোমাদের একাধিক ভিডিও দিই মাস্টার্স অ্যাডমিশনের সময়, তিনি ছিলেন সেখানকার নিউট্রিশনের এক্স গেস্ট ফ্যাকাল্টি। তো আমরা এসজি টিউটোরিয়াল গাইডের পক্ষ থেকে দেবাংশু স্যারকে স্বাগত জানাই। ওয়েলকাম স্যার এসজি টিউটোরিয়াল গাইডে আসার জন্য। থ্যাংক ইউ আপনাকেও। আজকে আপনার সাথে আসতে পেরে খুব ভালো লাগছে। একদম স্যার, আপনি আমাদেরকে এতটা সময়ের মধ্যে একটু সময় দিচ্ছেন যাতে অডিয়েন্সরা অনেকটা সমৃদ্ধ হয়, তার জন্য। তো তার জন্য অনেক ধন্যবাদ স্যার। তো স্যার, আপনি অ্যাট ফার্স্ট বলুন যে বর্তমানে আপনি তারকেশ্বর ডিগ্রি কলেজে আছেন জুওলজি ডিপার্টমেন্টের এইচওডি হিসেবে। এছাড়াও স্যার আপনি আর কোন কোন বিভাগের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন? আপনার কোনো পাবলিকেশন বা বর্তমানে আপনি কোনো গাইডেন্স দিচ্ছেন কিনা কোনো কম্পিটিটিভ পরীক্ষার, সেটা একটু আমাদের অডিয়েন্সদের যদি বলেন। অ্যাকচুয়ালি মানে আমি একটু বলি, আপনি যেটা বলেছেন এর পাশাপাশি আমি বলবো যে ধরুন মেনলি আমি মানে 11-12 বইয়ের লেখক হিসেবেও কাজ করেছি বা করে চলেছি। অনেকেই হয়তো সম্রাট এক্সক্লুসিভ সম্রাট এক্সক্লুসিভের যে বইগুলো বেরোয়, সিরিজের যে বইগুলো বেরোয়, অনেকেই হয়তো নাম শুনেছে বা শুনেছেন। তো সেই একদম। ক্লাস 11-এর সম্রাট এক্সক্লুসিভের জীববিদ্যা বইয়ের আমি লেখক। এছাড়াও বুঝতেই পারছেন, কলেজে পড়ানো সৌজন্যে বিভিন্ন রকম রিসার্চ পেপার তো বার করতেই হয়। তো সেই রকম দেশে বা বিদেশে প্রকাশিত বেশ কিছু রিসার্চ পেপার আমার আছে। বেশ, তাহলে আজকে বুঝতেই পাচ্ছেন যে এই আলোচনাটা কতটা প্রোডাক্টিভ হতে চলেছে আপনাদের প্রত্যেকের জন্য যারা ক্যামেরার ওপার থেকে দেখছেন। তো স্যার, আর একটা দীর্ঘ, আরেকটা হ্যাঁ বলুন স্যার। আপনাকে আরেকটা পরিচয় আছে, আপনি জিজ্ঞেস করলেন বলে বলি। সেটা হচ্ছে যে আহ মানে চাকরি পাওয়ার আগে কথা বলছি। তো তখন অল ইন্ডিয়া যে নেট এক্সামিনেশন হয় সায়েন্সের, সিএসআই ইউজিসি যে নেট হয়, তো সেখানে আমি তখন পাস করেছিলাম, বেশ কয়েক বছর আগের কথা। তো আমি জেআরএফ নিয়ে পাস করেছিলাম, আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 65। এই হলো আমার ছোটখাটো একটা পরিচয়। বেশ স্যার, তাহলে আমরা বুঝতে পারছি যে আজকে আমাদের সামনে যে মানুষটা আছেন তিনি যথেষ্ট একজন, কি বলবো, ওয়েডি মানুষ। আমি জানি না এই টোটাল পডকাস্টে আমরা তাকে ঠিকভাবে সবকিছু ম্যানেজ করতে পারবো কিনা, তার কারণ স্যারের কাছ থেকে আমাদের জানার অনেক কিছু আছে, তাই ধৈর্য ধরে পুরো পডকাস্টটা দেখতে হবে। তাই তো স্যার? তো প্রথমে হ্যাঁ, বলি স্যার, বুঝ- সিএসআইআর নেট এটা একটা যথেষ্ট টাফ এক্সাম। নেট বা সিএসআইআর নেট, আমাদের এই চ্যানেলেও সিএসআইআর নেটের বহু ক্যান্ডিডেট আছে যারা কোয়ালিফাই করতে চায়। আর আপনি সেখানে জেআরএফ পেয়ে পাশ করেছিলেন আজ থেকে কিছু বছর আগে। তো যারা সিএসআইআর নেট নিয়ে পড়াশোনা করতে চাইছে বা গাইডেন্স চাইছে, তাদের জন্য আপনি কি বলবেন? দেখুন, সিএসআইআর নেট পরীক্ষাটা তো বায়োলজি, মানে বায়োলজি শুধু নয়, মানে যে প্রত্যেকটা সাবজেক্টের বিষয় ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট এক্সাম, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার কথা না। তো ওই পরীক্ষাটার বিষয়ে যেটা বলতে চাইবো, বা এই যে ধরুন সামনে এসএলএসটি পরীক্ষা হবে, এক্ষেত্রে আমি একটা কমন কথা বলতে চাইবো যে বায়োলজি সাবজেক্টের ক্ষেত্রে স্যার, যেটা মানে একটা ক্যান্ডিডেট একটা বড় সমস্যা ফেস করে,
সেটা হচ্ছে যে বায়োলজিতে কিন্তু ধরুন সে জুলজি নিয়ে পড়ছে, বা হয়তো বোটানি নিয়ে পড়ছে, বা হয়তো সে অনার্সে ফিজিওলজি নিয়ে পড়েছে, দিয়ে মাস্টার ডিগ্রি পড়েছে, বা অন্যান্য কোনো সাবজেক্ট নিয়েও সে পড়ে থাকতে পারে। কিন্তু একদম। তাকে যখন এই ধরনের কম্পিটিটিভ এক্সাম দিতে হচ্ছে, সেটা আমি নট অনলি নেট বাট অলসো আমি এসএসটি বা এই জাতীয় পরীক্ষার কথা বলবো, সেখানে কিন্তু সে অ্যাজ এ হোল লাইফ সায়েন্স হিসেবে পরীক্ষা দিচ্ছে। এবার যার জন্য স্যার হুম। ধরুন যখন বিএসসি পড়ছে বা এমএসসি পড়ছে, ধরুন জুলজি নিয়ে পড়ছে, সে হয়তো বোটানিটা তুলনামূলক হয়তো ভুলে গেল, বা অতটা তার কালচারে নেই, বা উল্টোটা বোটানি নিয়ে যে পড়ছে তার হয়তো জুলজিটা অতটা কালচারে নেই। কিন্তু এই এই যে শর্টকামিংসটা, এই যে ত্রুটিটা, এটাকে তাকে কিন্তু সবার আগে ওভারকাম করতে হবে। এই বেশ। সেটা নেট হোক বা সেটা এসএলএসটি হোক, এই ধরনের কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করা কিন্তু সেটা খুব সমস্যাপূর্ণ হয়ে দাঁড়ায়। সেই কারণে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। আমি যখন পাস করেছিলাম, অবশ্যই মানে পরিশ্রম তো প্রচুর করতে হবে, একটা প্রপার স্ট্র্যাটেজি বা রুটিন মেনে সেটা আমি পরে আসছি। কিন্তু এর পাশাপাশি আমি যেটা করেছিলাম, মানে বায়োলজিকে ওভারঅল হিসেবে প্রত্যেকটা যে ব্রাঞ্চ বা প্রত্যেকটা সিলেবাসের যে প্রত্যেকটা যে টপিক ছিল, সেগুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে টোটালটাকে আমি কভার আপ করে নিয়েছিলাম, যাতে, এবং অবশ্যই মক টেস্ট বা ইত্যাদি এগুলো তো করেইছিলাম। এইগুলো। বেশ। তো স্যার, এই যে 10 বছর পরে এসএলএসটি হতে চলেছে, বহু ক্যান্ডিডেট ছিল আজ থেকে কিছু বছর আগেও খুব অ্যাক্টিভ ছিল পড়াশোনাতে। তারপর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি স্যার, অনেক ক্যান্ডিডেট ডিট্যাচ হয়ে গেছে, হয় না স্যার এরকম, যে দীর্ঘদিন পরীক্ষা হচ্ছে না, এই লাইনটাতে থেকে কতটা আমি কি করতে পারবো, কেউ কম্পিটিটিভ লাইনে চলে গেছে অন্য পারপাসে, কেউ বা বিজনেস, কেউ বা কোনো কোচিং ইনস্টিটিউট বা কোনো টিউশন পড়ানোর সাথে যুক্ত ছিল। সাবজেক্টিভ যে বেসটা সেটা কোথাও একটা ক্ষুণ্ণ হয়েছে তার। তো মাত্র 3 মাস সুযোগ, এই 3 মাসের মধ্যে স্যার একটা ক্যান্ডিডেট কিভাবে পুরো এই শর্ট টাইমের মধ্যে এসএলএসটির যে সিলেবাসটা আছে, যথেষ্ট বড় সিলেবাস স্যার, যেটা 3 মাসের মধ্যে কমপ্লিট করা রীতিমতো কঠিন, তো সেটা কিভাবে সে একদম। কমপ্লিট করতে পারবে? প্রথম শর্ত কি হবে? খুব ভালো প্রশ্ন করলেন। এর প্রথম শর্ত বা মানে মেন যে পয়েন্টটা আমি এটাকে এখানে আমি হাইলাইট করতে চাইবো স্যার, দেখুন, অন্যান্য সাবজেক্টের বিষয় থেকেও লাইফ সায়েন্সের একটা বেসিক যে পার্থক্য আমি আছে বললাম, যে এখানে ধরুন জুলজি, বোটানি, ফিজিওলজি, মানে হিউজ এরিয়া গুলো আছে। 9-10 সিলেবাসও 9-10 লেভেলের সিলেবাসও যথেষ্ট বড়, আর পিজি লেভেলের সিলেবাস তো অবশ্যই বড় এই এক্সামের জন্য। তো এখন এটা খুব সত্যি কথা যে ধরুন অনেকেই আছে যারা হচ্ছে যে অন্যান্য লাইনে চলে গেছেন, পরীক্ষা হয়তো সেভাবে হবে বা কবে হবে তারা সেটা বুঝতে পারেননি, বা ধরুন অনেকে টিউশনের লাইনে যুক্ত হয়ে গেছে। এবার টিউশনের লাইনটা স্যার দেখুন, যারা 11-12 লেভেলে টিউশন করছেন তাদের একটা সুবিধা আছে, তারা বেশ কিছুটা টাচে আছেন। কিন্তু শুধুমাত্র 11-12 লেভেলটা পড়লে এক্ষেত্রে কিন্তু হবে না, কারণ এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আমার অভিজ্ঞতা থেকে অন্তত তাই বলে, বা আহ, মানে এই ধরনের কম্পিটিটিভ এক্সাম পাস করার অভিজ্ঞতা থেকে আমার তাই মনে হয় যে ধরুন যখন সে মানে পড়ছে, তাকে কিন্তু ওই পুরোনো জিনিসগুলোকে টোটালটাকে একবার করে ফার্স্টে একটা রিভাইজ করতে হবে। দেখুন, এমন কোনো টপিক সেই অর্থে প্রায় নেই বললেই চলে যেটা সে একবারও হয়তো পড়ে, খুব রেয়ার এরকম কিছু টপিক আছে। তো সেগুলোকে প্রথমেই সে আইডেন্টিফাই করে নিতে পারে যে এই টপিকগুলো আমি একবারও পড়িনি। তাহলে সেই অনুযায়ী সে একটা নিজেকে প্ল্যান করতে পারে যে এগুলো আমি কোথা থেকে পড়বো। কিন্তু সবার আগে যেটা দরকার স্যার, এখন যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বা ম্যাক্সিমাম যারা অ্যাসপায়ারেন্ট আছে, তারা যে মেন প্রবলেমটা ফেস করবে আমার মনে হয়, তারা হচ্ছে যে এই যে সমুদ্রের মতো সিলেবাস, হুম। হ্যাঁ, সেটা মানে তারা কোথা থেকে শুরু করবে আর কোথা থেকে শেষ করবে, এই কনফিডেন্সটা যতক্ষণ না সে পাচ্ছে, প্রিপারেশনটা নেওয়াটা অনেক সময় খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। সেই জন্য আমার মতে তারা যেটা করতে পারে, যে 1-2 দিন থেকে সময় দিই, 2-3 দিনকে সময় দিই, যে টোটাল যে সিলেবাসটাকে নিয়ে সে একবার বসুক, যে কোন টপিকটা তার স্ট্রং জোন, কোন টপিকটা তার মডারেট স্ট্রং, কোন টপিকটা তার উইক জোন, আগে সে আইডেন্টিফাই করে নেয়। করে নেওয়ার পর সে একটা কাজ করতে পারে, যে তার কাছে ধরুন সে গ্রাজুয়েশন যখন করেছে বা মাস্টার ডিগ্রি করেছে, তার কাছে অনেক নোটপত্র এমনিও আছে। তো সেই নোটপত্রগুলোকে সে এক জায়গায় রাখুক, এবং নোটপত্রগুলোকে রাখার পর চেষ্টা করুক যে বাকি কোন নোটপত্রগুলো নেই, বাকি কোন নোটপত্রগুলো নেই সেই নোটপত্রগুলোকে আগে দরকার হলে 2-3 দিন টাইম নি। হতে পারে তার মনে হবে যে এই 2-3 দিনে তেমন কিছু তার পড়া এগোচ্ছে না, কিন্তু এটা কিন্তু অনেক মানে দরকারি যে আগে থেকে মানে জিনিসগুলোকে জোগাড় করে রাখা। নাহলে সেই বাংলা প্রবাদ বাক্যের মতো শোনাবে যে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, এইরকম একটা রাইট স্যার। বাক্যের মতো শোনাবে। আগে দরকার সবগুলোকে আগে সে এক জায়গায় জোগাড় করে নি, তারপর তাহলে সিরিয়ালি সে পড়তে শুরু করবে। যে জায়গাগুলো তার কাছে বই অ্যাভেলেবেল নেই, কিছু বইয়ের সাহায্য নিই,
এবং আপনি প্রথম কোশ্চেনে বললেন তো, তারা চাইলে আমি তাদেরকে অল্প কিছু সাহায্য করতে। তো উম, এরপর হচ্ছে যে স্যার, তারা ধরুন নোটগুলোকে তারা মানে সাজিয়ে নিল, নোটগুলোকে সাজিয়ে রাইট। নেওয়ার পর প্রপারলি সিস্টেমেটিক ওয়েতে তারা পড়তে শুরু করুক, পয়েন্ট ওয়াইজ পড়তে শুরু করুক, এবং তার সাথে সাথে মক টেস্ট চলতে হবে। এই হলো ছোট ছোট করে বললে এই হলো তাদের স্ট্র্যাটেজিটা হওয়া উচিত। বেশ, তাহলে স্যার আপনার আপনার বক্তব্য থেকে এটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আমার কাছে, ধরুন ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে, আমি কোনো একটা প্রস্তুতি নিচ্ছি, আমার কাছে একটা কোথাও কনফ্লিক্ট যে আমার মনে হয় এটা ল্যাক করছে, এই জায়গাতে হয়তো এই নোটসটা আমার কাছে নেই, বা এইটা, এটা একটা কনফিডেন্স ডাউনের ব্যাপার থেকে, কিন্তু সব অস্ত্র যদি আমার কাছে এক এক জায়গাতে থাকে, একেবারে সে সমর সজ্জা করে তারপরে যুদ্ধে যাওয়ার আগে, সেক্ষেত্রে কনফিডেন্সটা আর একটু বিল্ড আপ থাকে। তো এটা এটা স্যার যেটা বললেন, আশা করি তোমাদের কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, অনেকের হয়তো মনে হতে পারে এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু না, এর মধ্যে কিন্তু একটা ডিপ থিঙ্কিং রয়েছে। যে তুমি কোনো একটা জায়গাতে যাচ্ছ, ধরে নাও তোমার একটা জামা খুব পছন্দ ছিল বা একটা প্যান্ট খুব পছন্দ ছিল, সেই জামা বা প্যান্টটা তুমি পরোনি, সেখানে যেতে গেলে দেখবে তুমি মানে অতটা কনফিডেন্ট থাকবে না, যাচ্ছ এরম হচ্ছে সেরম হচ্ছে, বাট তুমি যদি পছন্দের সমস্ত জিনিস, কোমরের বেল্টটা তোমার পছন্দের, হাতের ঘড়িটা তোমার পছন্দের, তুমি দেখবে সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে তুমি একটা আলাদা সোয়াগ নিয়ে ঘুরে বেড়াবে। বাংলা কথা বলতে গেলে এখন যেটা সবাই বোঝো, যে একটা সোয়াগ আলাদাই লেভেল। তো স্যার কিন্তু সেটাই তোমাদেরকে বলতে চাইলেন, তো আশা করি এটা তোমরা মেনটেন করবে। আচ্ছা স্যার, একটা কথা বলি। স্যার এরপর আমি ধরুন, একটা হ্যাঁ, আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। ধরুন এবার একটু যদি হ্যাঁ, আমি প্রপার স্ট্র্যাটেজি ওয়াইজ আসি, ধরুন ওদের মোটামুটি 34টা মতো চ্যাপ্টার আছে টোটাল। হুম, টোটাল মানে লাইফ সায়েন্সের আমি যদি দেখি 34, বা একখান এক দুই ধরলে 34 থেকে 36টার মতো চ্যাপ্টার আছে। তাহলে এই বেশ, যে আমাদের চ্যাপ্টার গুলো আছে লাইফ সায়েন্সে, এই চ্যাপ্টার গুলোর মধ্যে যে কোনটা, ওই যেটা প্রথমে আমি বললাম যে কোনটা তার কিছু আছে তার কিন্তু খুব ভালো প্রিপারেশন আছে, কিছু আছে প্রিপারেশন আছে, কিছু আছে প্রিপারেশন অতটা নেই, সে ভাগ হুম, করে নিক। সে আইদার তার স্ট্রং জোন থেকে শুরু করুক, অথবা যেগুলো নেই সেগুলোকে আগে করে পরে স্ট্রং জোনেও সে যেতে পারে, এইটা করুক। এবং তার একটা অবশ্যই যেটা দরকার, এটা সেই মানে একদম নিচু ক্লাস থেকেই ছাত্রছাত্রীদের শেখানো হয়, যেটা এখনো খুব ভাইটাল, সেটা হচ্ছে যে সে একটা স্টাডি রুটিন করে নিই। দেখুন এই হুম, স্টাডি রুটিনটা আমি বা আপনি মানে একটা ভিডিওর মাধ্যমে তাদের হয়তো হেল্প করতে এই পারবো না পার্টিকুলার রুটিনের ক্ষেত্রে, কারণ প্রত্যেকের দৈনিক ব্যস্ততাটা আলাদা। হুম, কেউ একদম, ধরুন একটা পার্ট টাইম জব করছে, তাকে পুরোপুরি তো বলা সম্ভব না যে তুমি ওই জবটা ছেড়ে দাও, কিন্তু তাকে তার মতো করে সে নিজেকে এটাকে তাকেই মেনটেন করে করে নিতে হবে যে মেনটেন করতে আমি হবে। এর কোন সময়টা বোটানি পড়বো, কি কোন সময়টা জুলজি পড়বো। এবং তার সাথে সাথে প্রতিদিন একটু করে হলেও যদি এমসিকিউ প্র্যাকটিস করা যায়, আমার মনে হয় সেটা খুব বেনিফিশিয়াল। আচ্ছা বেশ স্যার, তাহলে আপনি যেটা বললেন স্যার, টপিক তাহলে বাদ দেওয়ার কোনো জায়গা নেই, কারোর কোনো না, টপিকে যদি দুর্বলতা থাকে, বাদ দেওয়ার কোনো জায়গা নেই, পড়তে সবাইকে হবে, এবং তার কিন্তু সেটাকে আমার স্ট্র্যাটেজিক্যালি ভাগ করে। একদম আমার যেটা মনে হয়, যেহেতু এত বছর বাদে এসএসসি পরীক্ষা হচ্ছে সেই অর্থে, তো এক্ষেত্রে ধরুন টপিক যদিও কোনোটা বাদ দেয়, বাদ দেওয়া একদম যে যাবে না সেটা বলা ভুল, কিন্তু রিস্কি হয়ে যাবে এই কারণে, কারণ ধরুন একটা পার্টিকুলার প্রশ্ন সেই টপিক থেকে এসে গেল, আর সেটাই সে হুম, পারলো না, ওইটার উপরই তার র্যাঙ্ক নির্ভর করে গেল। তো এটা একটা সমস্যা হতে পারে। আর রাইট। এমসিকিউ এর জন্য, আপনি জিজ্ঞেস করছে প্রিপারেশনের ক্ষেত্রে আর একটা আমি কথা বলতে পারি যে স্যার, আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে। তো আচ্ছা, বায়ো উইজার্ড দেবাংশু স্যার বাংলা বলে নাম। তো সেখানে এসএলএসটির বিষয়ে আমি কিছু মানে 11-12 এর অন্যান্য ভিডিও থাকে যেগুলো ওর দেখলে ওদের সাহায্য হবে। এছাড়াও পার্টিকুলারলি এসএলএসটি বিষয়ে বিভিন্ন এমসিকিউ সিরিজ আছে বা আসছে, সেগুলো দেখলেও আশা করি উপকৃত। আচ্ছা বেশ। তো স্যার তাহলে আপনার আপনার চ্যানেলের স্যার নামটা আপনি আরেকবার বলুন, আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দর্শকদেরকে বলবো। লাইফ সায়েন্স সংক্রান্ত বিষয়ে যদি কোনো রকম হেল্প লাগে, স্যার তো আছেন, স্যারের চ্যানেল তোমরা ভিজিট করতে পারো, স্ক্রিনে তোমরা দেখতে পাবে চ্যানেলের যে স্ক্রিনশট, সেটা নামটা, এবং সঙ্গে ডিসক্রিপশনে তোমরা লিংক পাবে। তবে স্যার আমাদের একটা আবেদন থাকবে আপনার কাছে, আপনি যদি 3 মাসের মধ্যে, তো খুব চাপের ব্যাপার সমস্ত টপিক কভার করে আপনি কাজ করা, যেহেতু আপনার একটা কলেজের রেগুলারিটি মেনটেনেন্স সবকিছু আছে, তবুও স্যার যতটা আপনি পারেন, যদি ছাত্রছাত্রীদের কিছু হেল্প হয়, আপনি অবশ্যই টপিক ধরে ধরে যদি একটু থিওরিটিক্যাল দিকটা বা কনসেপ্টটা ক্লিয়ার করে দেন মাঝে মাঝে লাইভ এসে, সেটা আমার মনে হয় অনেকটা উপকারে আসবে সবার। আমি সেই সেই চেষ্টাটাই করছি।
বেশ স্যার, তো এটা আপনি অবশ্যই আমার একটু দেখুন। চ্যানেলের নাম যেটা জিজ্ঞেস করলেন, বায়ো উইজার্ড দেবাংশু স্যার। বেশ, তাহলে স্যারের চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, যাতে তোমরা হেল্প পাও। এবং তার সাথে বলবো 11-12-এর যে চ্যাপ্টারগুলো স্যার সেখানে কাভার অলরেডি করে রেখেছেন, সেগুলো শুধুমাত্র যে 11-12-এর ছাত্রছাত্রীদের জন্য তা নয়, সেখান থেকে এসএলএসটি তে যারা সাবজেক্টিভ জিনিসগুলো খুঁজছো সেটাও কিন্তু তোমরা হেল্প পেয়ে যাবে। তো সেটা অবশ্যই তোমরা দেখো। এবার স্যার একটা কথা বলি, ধরুন 3টে মাস টাইম আছে, আপনি বললেন যে পড়ার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস বা মক সেটা চালিয়ে যেতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট স্যার মনে করে যে সে 1.5 মাস বা 2 মাস একেবারে মন দিয়ে পড়ে গেল, প্র্যাকটিস করলো না, লাস্ট 1 মাস টাইম সে রাখলো প্র্যাকটিসের জন্য, এক্ষেত্রে কি সমস্যা তৈরি হতে পারে? নাকি প্রতিনিয়ত রেগুলারিটি মেনটেন করতে হবে, প্র্যাকটিস পড়া প্র্যাকটিস পড়া? আমি বলতে চাইছি স্যার, ধরুন যেটা ওদের পড়াটা উচিত সেটা হচ্ছে, ধরুন প্রথমে একটা জিনিস পড়লো, মানে মক টেস্ট আমি দিতে বলছি পড়ার সাথে সাথে, কিন্তু তার মানে এই নয় যে আজ থেকে পড়া শুরু করছে, কাল থেকেই মক টেস্ট দিতে শুরু করে দেবে, সেইটা আচ্ছা। দরকার নেই। অন্তত অন্তত সে নিজের জন্য একটা 15-20 দিন নিজেকে টাইম দিই, একটা মোটামুটি বেসিক তার গোটা সিলেবাসে যেগুলো সে ভুলে গেছে সেগুলো সে আইডিয়া একটা নিয়ে নি। তারপর আস্তে আস্তে মকের দিকে সে যাক, এবং মকের দিকে যাওয়ার সাথে সাথে যখন সে এমসিকিউ প্র্যাকটিস করবে, তো আমি বলবো এমসিকিউ হচ্ছে দু রকম পাবে। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যারা ভিডিওটা দেখছে তারা নিশ্চয়ই কথা প্রশ্নটার সাথে রিলেট করতে পারবে। দেখবেন বাজার চলতি যে বইগুলো থাকবে, এমন অনেক ভেরি মানে অত্যন্ত 9-10 লেভেলের, মানে 9-10 মানে ক্লাস 9-10 বলছি, এরকম হুম। ইজি লেভেলের প্রশ্নও থাকে যে ডিএনএ রেপ্লিকেশন হয় কোন দশায়, 4টে অপশন G1 S G2 M। এটা সবাই জানে, যে কোনো লাইফ সায়েন্সের ছাত্রছাত্রী, যে এটা এস দশা হবে। এই প্রশ্নটা তুমি আমি তো মানে যখন সে দেখছে, তো এই প্রশ্নটা তার আটকাবে। কিন্তু এই হয়তো এই সেটটাতেই, যে সেটে এই প্রশ্নটা আছে, এমন একটা প্রশ্ন সে পেলো, এমন একটা ইনফরমেটিভ প্রশ্ন সে পেলো, যেটা কিন্তু ধরুন সে বলতে পারেন যে তার জানা নেই, সেইটাকে আমি বলবো হাইলাইট করে। বেশ, তাহলে কি হবে, পরীক্ষার আগে যখন সে সেটা দেখবে, তার কিন্তু জিনিসটা অনেক সহজে মনে থাকে। জাস্ট কাইন্ড অফ এরকম স্যার, যে পুরো সেট থেকে বা পুরো টপিক থেকে ইউনিক যে ব্যাপারগুলো সেগুলোকে মেনশন করে রাখা, যাতে আহ, একটা টাইমে ফাইনাল টাচ দেওয়ার সময় সে সেটাকে মেমোরাইজ করতে পারে। একদম একদম। রাইট স্যার। আচ্ছা স্যার, একটা কথা, দেখুন ধরুন অনেকে এতদিন ডিট্যাচ রয়েছে, অন্যান্য সাবজেক্ট থাকে যেখানে বানিয়ে লেখার জায়গা থাকে বা কনসেপ্ট ক্লিয়ার থাকলে লেখা যায়, সায়েন্সের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। তো এক্ষেত্রে স্যার তাদের আপনি কি পরামর্শ দিতে চাইবেন যে কিভাবে তারা এগিয়ে চলবে? যেটা ধরুন এখন তো ওদের যেহেতু এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, তো মেনলি যেটা হচ্ছে, ধরুন আমি বলবো যে এখানে যেহেতু ডেসক্রিপটিভ নয়, সেক্ষেত্রে বানিয়ে লেখার প্রশ্ন এখানে স্যার সেভাবে আসছে না। কিন্তু ওরা যেটা করতে পারে, ধরুন কিছু এমসিকিউ স্যার থাকবেই থাকবে, যেগুলো হচ্ছে ধরুন তথাকথিত ভাবে তার জানা নেই, কিন্তু সেই অমিতাভ বচ্চনের কেবিসির মতো আর কি, দুটো অমিটিং মেথডে চলে যেতে পারে। ধরুন 4টে অপশন আছে, তো 4টে অপশনের মধ্যে ধরুন দুটো অপশনকে সে প্রথমেই বাদ দিয়ে দিতে পারবে, দুটো অপশনকে বাদ দিতে পারলো, তাহলে তার চান্স 50-50 হয়ে গেল। এবার সে তার মধ্যে যদি মানে তার আগের পড়া থেকে বা তার একটা কমন সেন্স থেকে একটা ওয়াইল্ড গেস যদি করতেই হয়, অবশ্যই সেক্ষেত্রে সে করতে পারে। এইভাবে এমসিকিউ গুলোকে সে ব্যালেন্স করতে পারে। ওকে। স্যার, ওএমআর বেসড যে প্র্যাকটিস, মক তো হলো সে, আহ, দেখা যাচ্ছে অনেকে ওএমআর শিটের উপর প্র্যাকটিস করে না, বাট অনেকে হুম। আছে বর্তমানে যারা অন্যান্য পরীক্ষাও দেয় ওএমআর শিটের ওপরেই, তো তাদের তো প্র্যাকটিস হয়। বাট অনেকে আছে যারা শুধুমাত্র এসএলএসটি নিয়ে ফোকাসড, এতদিন তো পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি স্যার। তো আপনি তাদেরকে ওএমআর প্র্যাকটিসটা কিভাবে করতে বলবেন? ওএমআর এর যে কপি সেটা প্রিন্ট করিয়ে, আর প্রতিনিয়ত কি তারা ওএমআর এই প্র্যাকটিস করতে থাকবে যাতে করে একটা হাতের স্পিডটা বাড়তে থাকে? এটা একদম খুব দারুণ একটা পয়েন্ট তুলে ধরেছেন। মানে ধরুন শুধু মানে এসএলএসটি বলে বলছি না, ধরুন বিভিন্ন যে ইউনিভার্সিটি লেভেলের যে মানে ধরুন ইভিএস বা এই জাতীয় যে পরীক্ষাগুলো যখন হয়, মানে আমাদের যখন হুম। কলেজে গার্ড দিতে গিয়ে দেখেছি ছাত্রছাত্রীরা স্যার ওএমআর ফিল আপ করতে ম্যাক্সিমাম সময় ভুল করে ফেলে, সেটা টেনশনে হতে পারে, বা ধরুন আহ, এই যে ঘরে ফিল আপ করার কথা তার পাশের ঘরে করে ফেলেছে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু অ্যাজ অ্যান পরীক্ষার এক্সামিনার হিসেবে অন্যান্য বিভিন্ন পরীক্ষায় আমার চোখে পড়েছে। তো সেম সমস্যাটা কিন্তু যারা দীর্ঘদিন ধরে ওএমআর পরীক্ষা দিচ্ছে না বা টাচে নেই, তাদেরও হতে পারে। তাই এটা যাতে কোনোভাবেই না হয়, সেই জন্য আমি সবাইকে এটা রিকোয়েস্ট থাকবে
যে আপনি যেটা বললেন যে তারা বিভিন্ন ওএমআর এর বাঞ্চ কিনতে পাওয়া যায়, সেটা সে বাঞ্চ কিনেও প্র্যাকটিস করতে পারে, অথবা একটা ওএমআর কিনে জেরক্স করিয়ে নিল বেশ কয়েক কপি, সেই রকম করতে পারে। এবং মানে ওএমআর এই পরীক্ষাটা আমি দিতে বলবো, কারণ ওএমআর এ পরীক্ষাটা দিলে তবে প্রপারলি সে কিন্তু তার প্র্যাকটিসটা থাকবে। এবং অনেকে দেখবেন গোল করছে, যে সার্কেলটা গোল করছে, গোল করতে এটা একদম। সে বাচ্চাদের মতো শুনতে লাগলেও এই প্রবলেম কিন্তু অনেক বড়দেরও হয়, যে অল্প গোল করে ছেড়ে দিই, সেক্ষেত্রে কিন্তু মেশিন সেটাকে রিড করবে। তো যার জন্য পুরো গোলটা, পুরো সার্কেলটা যেন গোল হয় সেটা দেখি। আচ্ছা স্যার, আমি এই এই ওএমআর এর প্রসঙ্গে আরেকটা আহ ব্যাপার আমার মনে পড়ে এবং গেল। স্যার একটা মজার, হ্যাঁ। এবার একটা মজার আপনাকে একটা আমি মানে জিনিস শেয়ার করি। কিছুদিন আগে ফেসবুকে আমার এক মানে একটা জোকস চোখে পড়েছিল, খুব মানে খুব হাসিও পেয়েছিল, কিন্তু কথাটা খুব সত্যি কথা। যে একটা জোকস ছিল এরকম যে পৃথিবীর সব থেকে বড় হরর স্টোরি, পৃথিবীর সব থেকে বড় ভূতের গল্প কি বা ভয়ের গল্প কি? যে উত্তরটা লেখা আছে যে পরীক্ষার হলে ওএমআর সিটে পরীক্ষা দিতে গিয়ে লাস্ট ওএমআর মানে লাস্ট কোশ্চেনের ওএমআরটা বা গোলটা ফিল আপ করতে গিয়ে দেখি দাগ নাম্বারটা শেষ হয়ে গেছে। তার মানে কি, ধরুন প্রত্যেকটা সে পরপর পরপর করে গেছে, একটা করে ছেড়ে ছেড়ে হয়তো সে করে গেছে, তার মানে সব কটাই তার ভুল হয়েছে। এইগুলো থেকে যেন ওরা অবশ্যই সতর্ক থাকে। খুব 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 হরেবল ব্যাপার, একেবারেই স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো এবার স্যার, অনেকে এই ওএমআর প্রসঙ্গে আর একটা ব্যাপার যেটা দুম করে মনে পড়ে গেল আমার এই কথা প্রসঙ্গে, এরকম স্যার হয় যে নাম বা রোল বা এরকম কিছু, অনেকে স্যার বলে যে আমি ব্লকে যেটা লিখতে হয় ক্যাপিটালে আমি সেটা ঠিক লিখেছি, বাট ওএমআরে ওই গোল করার সময় তো আমার প্রবলেমটা হয়েছে। এটা কি ভুলের মধ্যে আসবে নাকি এটা আমাকে মার্কসই দিয়ে দেবে, কোনো প্রবলেম হবে না? বা আমি এরকম হয়েছে যে একটা প্রশ্নের উত্তর দুটো ঘরে গোল করে দিয়েছি, ও যেটা সঠিক সেটাই নেবে নাকি ওটা ভুল হবে? তো মেশিনটা ঠিক এই ওয়েমারের ক্ষেত্রে কিভাবে রিড করে, এটা যদি আপনি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দেন, তাহলে স্যার আশা করি বাকিদের এই যে ভুলভাল যে কনসেপ্ট গুলো আছে, বিশেষ করে পরীক্ষার ক্ষেত্রে, তার কারণ এখানে 0.1 বা 0.5 মার্কসও অনেকটাই ম্যাটার করে একটা কম্পিটিটর থেকে আরেকটা কম্পিটিটরের ছিটকে যাওয়ার ক্ষেত্রে। তো এই এক নাম্বার মিস হওয়া মানে স্যার এটা একটা বিরাট বড় ব্যাপার। তো এটা অবশ্যই আমার মনে হয় সবার জানাটা খুব জরুরি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। একদমই, মানে প্রশ্নটা খুব ভালো করেছেন। তবে আমি এক্ষেত্রে বলবো যে যেহেতু স্যার দেখুন এটা মেশিন রিড করবে, এটা তো কোনো ম্যানুয়ালি কেউ চেক করা হবে না। না। তো না। সেক্ষেত্রে মেশিনকে যেরকম ভাবে ইনপুট দেওয়া হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের কেসগুলোই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজেক্ট হয়ে যায়। তো সেই কারণে বারবার বলা হয় যে ওয়ান টাইমই তুমি চান্স পাবে, যে তোমাকে কিন্তু সঠিকভাবে জিনিসটাকে ফিল আপ করতে হবে। এবার আরেকটা আপনি খুব কথা বললেন, যেটা হচ্ছে একটা প্রশ্নে দুটো গোল করে দিয়েছে। একটা প্রশ্নে যদি দুটো গোল করে সেক্ষেত্রে এইটুকু শিওর যে কোনোভাবেই সে মার্কস কিন্তু পাবেন। কিন্তু এক্ষেত্রে একটা বেশ। ছোট্ট ট্রিক্স আমি বলতে চাই, ছোট্ট একটা ট্রিক্স বলতে চাই। যদিও এখন মেশিনকে সেইভাবে মডিফাই মানে করা হচ্ছে অল্প স্বল্প, কিন্তু নর্মাল নিয়মটা যেটা হচ্ছে, ধরুন কখনো কখনো হয় হলে বসে, যে ধরুন 55 কথার কথা বলছি, ধরুন 15 দাগ প্রশ্নটার উত্তর হবে সি। এবার বাই এনি চান্স সে কোনো না কোনো ভাবে সিলি মিস্টেকই হোক বা কোনো ভাবে সে বি করে ফেলেছে, আর হলে বসেই সে বুঝতে পেরেছে যে এটা না, বি অন্তত হবে না, আমি এটা ভুল করে করে ফেলেছি তাড়াহুড়োর মাথায় বা যাই হোক, সি, সি উত্তর হবে সে জানে। কিন্তু যেহেতু একবার সে গোল পাকিয়ে দিয়েছে, সার্কেল করে দিয়েছে, তাহলে তার তো এটা চেঞ্জ করার কোনো অপশন নেই, সেই কোশ্চেনটা নেগেটিভ যাবেই। তো সে যেটা করতে পারে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, জানি না এবারে সিস্টেমটা কিছু চেঞ্জ করবে কিনা। তো সে যেটা করতে পারে যে ওই একই প্রশ্নে আর একটা গোল সে করে আসতেই পারে। তাহলে অন্তত কি হবে, কোশ্চেনটাই মানে যেহেতু একটা প্রশ্নে দুটো গোল সে করে দিল, তাহলে কোশ্চেনটাই আপনার ইনভ্যালিড বা কোশ্চেনটার জন্যই কোনো মার্কস পাবেন, অন্তত নেগেটিভটা হবে। এটা বেশ। জেনারেল নিয়ম। আর এবছর কিছু সেটা এদিক ওদিক হতেই পারে। বেশ। তাহলে স্যার আমরা যেটা বুঝলাম যে ওএমআর হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, এটাকে একেবারেই হেলাছেদ্দা করলে চলবে না। অনেকে শুধু পড়েই চলেছে পড়েই চলেছে স্যার, ওএমআর এ প্র্যাকটিস করছে না, কিন্তু দিনের শেষে ওএমআরই আমাদেরকে বাঁচাবে, ওএমআরই আমাদেরকে মারবে। তাই ওএমআরটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। তো এবার স্যার আমি যেটা বলবো আপনাকে যে একটু যদি আপনি প্রস্তুতির যে ধরন এবং কোন কোন বই সংগ্রহশালায় থাকা উচিত বিশেষ করে লাইফ সায়েন্সের ক্যান্ডিডেটদের, সেটা নিয়ে যদি একটু আলোকপাত করেন তাহলে মনে হয় অনেকের উপকার হয় স্যার, একদম স্টার্টিং থেকে।
তার মানে স্যার এক একটা টপিক বা কিছু টপিকের জন্য কিছু বই ভালো, কম্প্যাক্ট যদি আপনি বই সাজেস্ট করতে চান তাহলে কোন বইগুলোকে এই মুহূর্তে লিস্টের মধ্যে আপনি রাখতে চাইবেন? খুব ভালো প্রশ্ন করেছেন বইয়ের ব্যাপারে। আমি অবশ্যই বলছি, তার আগে একটা কথা বলতে চাই। ধরুন আহ, এবারে যে পরীক্ষাটা হবে, ধরুন কেউ 9-10 লেভেলের দেবে, কেউ 11-12 লেভেলের দেবে, বা এখনো বোর্ড কি নিয়ম করবে এখনো সেটা ক্লিয়ার নয় যে দুটো পরীক্ষা একই দিনে হবে নাকি আলাদা দিনে হবে। তো সেক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে আমি স্পেশালি বলছি, লাইফ সায়েন্সের ক্ষেত্রে বলছি, ওরা যদি মানে একটু যদি সিলেবাসটা ভালো করে দেখা হয়, প্রায় 90% সিলেবাস 9-10 আর 11-12 লেভেলে, তাহলে সেই সিলেবাসটাকে তারা আগে কভার করে নিক এর মধ্যে, যাতে তার ম্যাক্সিমাম জিনিসটা কভার হয়ে যায়। তারপর সে যদি ধরুন যারা পিজি লেভেলে পরীক্ষা দেবে, বাকি যে 10% আছে তার জন্য তাকে সেইটা ব্যবস্থা করে রাখতে হবে। এছাড়াও আমি দেখেছি আরেকটা কমন মিস্টেক মানে ছাত্রছাত্রীরা করে থাকে। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে সেল বায়োলজি কি জেনেটিক্স, তো জেনেটিক্স জুলজি পোর্শনেও আছে, জেনেটিক্স বোটানি পোর্শনেও আছে। তো বেশ। তা বলে কি সে তাহলে আলাদা ভাবে পড়বে? জেনেটিক্স জুলজি জেনেটিক্স আর বোটানি জেনেটিক্স এর মধ্যে তো বিরাট কিছু রকেট সায়েন্স এর ডিফারেন্স থাকবে না। তাহলে এই ধরনের কমন টপিক গুলোর ক্ষেত্রে তারা যেন একসাথে প্রিপারেশন নিলে, তাহলে একসাথে মানে জুলজি বোটানি বা ফিজিওলজি কমন টপিক গুলো হয়ে যেতে পারে, তাহলে অনেকটা তার বোঝাটা কমবে, তার অনেকটা কনফিডেন্স বাড়বে। আর তারপর বাকি পার্ট গুলো তো সেইভাবে করবে। এবার বইয়ের প্রসঙ্গে স্যার আসি, বইয়ের প্রসঙ্গে আপনি যেটা বললেন যে যেহেতু জুলজি বোটানি ফিজিওলজি আছে, এমসিকিউ এর প্র্যাকটিসের জন্য দেখুন বই দু রকম ভাবে এখানে তারা কাজে লাগাতে পারে। একটা হচ্ছে প্রিপারেশনটা সে নিয়ে নিল, নোটপত্র জোগাড় করে হোক, বা আহ, মানে অন্যান্য তার হায়ার স্টাডিজের যে বই আছে সেখান থেকে প্রিপারেশন নিয়ে নিল। তারপর সে ধরুন এই শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিসের জন্য বই চাইছে। তো হুম, এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমি যেটা বলবো যে সেই অর্থে নতুন এডিশন বই এই মুহূর্তে খুব মানে এই মুহূর্তে সেভাবে কিছু বেরোয়নি, বা আমার কাছেও স্পেসিমেন কপি সেভাবে কিছু আসেনি। তবে আমি বলবো যে একটা বই বেশ কিছু বছর আগে, এখন যদিও রিপ্রিন্ট হয়েছে, সে থেকেই চলছে, যেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের এসএলএসটি বইটা খুব ভালো বই। মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বই, ওটা তারা প্র্যাকটিস করতে পারে। বাট রিসেন্টলি আমি পরে আপনাকে আমি ছবি মানে আমি হয়তো স্ক্রিনে ছবিটাও দিয়ে দিতে অনুরোধ করবো আপনাকে। এই যে একটা বই ওরা দেখতে পাচ্ছে, এটা রিসেন্ট একটা প্রকাশিত হয়েছে টেকনো ওয়ার্ল্ড থেকে। তো এটা আচ্ছা। এমসিকিউ প্র্যাকটিসের জন্য একটা খুব ভালো বই, এসএলএসটি জীববিদ্যার ওপর। লেখক হচ্ছে সাহা চক্রবর্তী বসাক দাশগুপ্ত। এটাও খুব একটা ভালো বই। এছাড়া আরেকটা বইয়ের কথা আমি খুব করে বলতে চাইবো, যদিও এই বইটা ওরা এখন পাবে কিনা জানি না। এটা 2016 সালে প্রকাশিত হয়েছিল, বইটা এখন প্রায় আউট অফ প্রিন্টই বলা চলে। তো তবে যদি পুরোনো বইয়ের দোকানে ঘেঁটে টেটে দেখে, হয়তো এক দু কপি পেলেও পেতে পারে। এটা হচ্ছে মেঘনা লাইব্রেরি বায়োলজিক্যাল সায়েন্স। এই বইটা কিন্তু বেশ ভালো বই, মানে বইটার থিকনেসও একটা আন্দাজ করা যাচ্ছে। এখানে তিনটে পার্টকেই খুব সুন্দরভাবে, মানে জুলজি বোটানি ফিজিওলজি তিনটে পার্টকে খুব সুন্দরভাবে মেন মেন পয়েন্ট গুলোকে দেওয়া আছে, এই বইটাও তারা দেখতে পায়। এটা গেল এমসিকিউ প্র্যাকটিসের জন্য। এবার যেটা আমি বলবো, হ্যাঁ, এবং অবশ্যই আরেকটা বইয়ের কথা আমি বলবো, সেটা হচ্ছে যে এটা অ্যামাজন বা ফ্লিপকার্টে হয়তো মানে অ্যাভেলেবেল, বা অফলাইন বইয়ের দোকান থেকেও নিতে পারে। সেটা হচ্ছে ইউথ কম্পিটিশন টাইমস বলে একটা বই আছে। ইউথ কম্পিটিশন টাইমস এর স্ক্রিনে হয়তো ওরা ছবিটাও দেখতে পাবে। হুম, ইউথ স্ক্রিনে আমি দিয়ে কম্পিটিশন দেবো আমরা। ইউথ কম্পিটিশন টাইমস এর জুলজি মানে জুলজি পার্টের বইটা, এবং ইউথ কম্পিটিশন টাইমস এর বোটানি পার্টের বইটা, এটা ইংলিশ ভার্সন। তো এই দুটো বই আমি বলবো যে সম্ভব হলে অ্যামাজন থেকে সংগ্রহ করে নিতে পারে, দুটো খুবই ভালো বই। এটা গেল স্যার এমসিকিউ প্র্যাকটিসের জন্য এই বই। এবার হচ্ছে যে আমি টপিক ওয়াইজ একটু যদি বইয়ের কথা বলি, অ্যাকচুয়ালি বায়োলজিতে বই একটু বেশিই লাগবে। তো মানে বইটা তাদেরকে সংগ্রহ করে রাখতেই হবে, মানে বইটা সংগ্রহ করে তাকে জিনিসটাকে ব্যালেন্স করতে হবে, কারণ প্রপার মেটেরিয়াল ছাড়া সে তো এগোতে পারবে না। তো প্রথম কথা হচ্ছে যে বেসিক কিছু বইয়ের আমি চাই, যেমন ধরুন বোটানির ক্ষেত্রে আমি যদি বোটানিটা দিয়ে শুরু করি। বোটানির ক্ষেত্রে হাইত ভট্টাচার্য ঘোষের যে বইগুলো আছে আর কি, ওদের 4টে ভলিউম আছে। তো 4টে ভলিউম তোমার কাছে থাকলে খুব ভালো কথা, বা অ্যাটলিস্ট যদি ফার্স্ট আর সেকেন্ড ভলিউমটাও থাকে, তাহলেও তোমাদের অনেকটা হেল্প হবে। এটা গেল এ টেক্সট বুক অফ বোটানি, হাইত ভট্টাচার্য ঘোষের যে বইটা আছে, এইটা খুব ভালো একটা বই। এছাড়াও যে কমন টপিক গুলো ধরুন আছে, যেটা বোটানিতেও আছে জুলজিতেও আছে, সেগুলোর জন্য ইভলিউশনের বই, বা আপনার মানে ধরুন বায়োলজির ক্যাম্পবেলের একটা বই আছে, এটা অনেকের কাছেই হয়তো আছে। ক্যাম্পবেলের যে বইটা আছে, তো এই ক্যাম্পবেলের বইটা কিন্তু
বলতে বলা যেতে পারে মানে বায়োলজির সব টপিককেই মোটামুটি কভার করছে। তো ক্যাম্বেলের বইটা যদি থাকে খুব ভালো কথা, অথবা আর একটা বইয়ের নাম, যারা একটু এই নেট নেট রিলেটেড পড়াশোনা করে তারা মোটামুটি সবাই জানে, পাথফাইন্ডারের বই। তো সেই বইটা কিন্তু এসএলএসটির জন্য প্রচুর কাজে দেবে। পাথফাইন্ডার বলতে মানে দিল্লির যে পাথফাইন্ডার আছে, তো সেই পাথফাইন্ডার পাবলিকেশনের যে বইগুলো আছে তাদের পার্ট 1 এবং পার্ট 2, এটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ বই। এই বইটা তুলনামূলকভাবে খুবই প্রচুর কাজে দেবে আমার ধারণা, মানে অ্যাজ এ হোল। আমি যদি সিলেবাসটাকে কভার আপ করতে বলি, এর বাইরে যদি আমি কোর জুলজির কথা বলি, বোটানির পাশাপাশি যদি কোর জুলজির কথা বলি, সেক্ষেত্রে গাঙ্গুলি সিনহা অধিকারী, ভারতী গোস্বামী, এই বেশ। চারজন অথরের বায়োলজি অফ এনিম্যালস এর পার্ট 1 আর পার্ট 2, যেটা হচ্ছে নিউ সেন্ট্রাল বুক এজেন্সি থেকে প্রকাশিত হয়, এই বইটা দেখতে পারে। এটা ভার্টিব্রেট বা ইনভার্টিব্রেট দুটো ক্ষেত্রেই তাদেরকে হেল্প করবে। অথবা আলাদাভাবে যদি ইনভার্টিব্রেটের জন্য কোটপালের ইনভার্টিব্রেটটা দেখতে পারে, ভালো বই। অথবা কার্ডং এর ভার্টিব্রেট দেখতে পারে, সেটাও খুব ভালো বই। এটা গেল। এছাড়াও স্যার টপিক ওয়াইজ আরো অজস্র বই বলা যায়, অত বই হয়তো কেনার দরকার নেই, যদি তাদের কাছে থাকে ভালো। নাহলে ওই যে কমন বইগুলো আমি বললাম, ক্যাম্বেল বলুন, পাথফাইন্ডার বলুন, এই বা চাকি কুন্ডু সরকারের জেনারেল জুলজি বলুন, এই বইগুলো থেকে সেইগুলো অনেকটা হেল্প পেতে পারে। বা ইকোনমিক জুলজি পোর্শন গুলো চাকি কুন্ডু সরকারের থার্ড পার্টের বই থেকে সে হেল্প পেতে পারে। এবার হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজির ক্ষেত্রে আমি বলবো একটা খুব ভালো বই আছে, সেটা হচ্ছে নিউ সেন্ট্রাল বুক এজেন্সির একটা বই আছে, চৌধুরী। তো সেইটা ফিজিওলজির জন্য একটা খুব ভালো বই। অথবা ফিজিওলজির জন্য আরো একটা খুব ভালো বই আছে, যে গাইটন হলের আর একটা বই আছে। তো এর মধ্যে যে কোনো একটা তারা সংগ্রহ করে নিতে পারে। এবং যারা পিজি লেভেলের জন্য পরীক্ষা দেবে, তারা স্পোর্টস ফিজিওলজি বলে কিন্তু একটা এক্সট্রা পোর্শন আছে, বেশ। যেটা কিন্তু 9-10 লেভেলে নেই। তো সেই স্পোর্টস ফিজিওলজির জন্য সেভাবে কোনো বই নেই, ওটাকে একটু নেট টেট ঘেটে তোমাকে একটু মোটামুটি রেডি করে নিতে হবে। স্পোর্টস ফিজিওলজি সেইভাবে কোনো বইয়ে অতটা কভার করেনি, তবে ওই যে গাইটন হলের যে বইটা বললাম, ওখান থেকে তুমি অনেকটা পেয়ে যাবে। এই হলো মোটামুটি স্যার একটা বইয়ের লিস্ট। আমরা এই যে স্যার বইগুলোর কথা বললেন, আমরা যতটা পারবো স্ক্রিনে বইয়ের ছবিগুলো দেব। আর তাছাড়াও আমরা চেষ্টা করছি স্যারের সাথে কনসাল্ট করে যাতে আমরা একটা লিস্ট, স্যার যেগুলো বললেন একটা লিস্ট আমি স্ক্রিনে তোমাদের দেখিয়ে দেবো এবং ডিসক্রিপশনে লেখা থাকবে। তাহলে তোমরা কনফিউজড হবে না। হয়তো অনেকে ভিডিওটা মাঝপথে কেটে বেরিয়ে যেতে পারে, কিন্তু আমরা চাইবো সবসময় যে ভিডিওতে যে ডিসকাশনটা হয়েছে তার ফলটা তোমরা পাও। এছাড়াও তোমাদেরকে বা ওদের জন্য আমি আরো স্যার দুটো বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে 11-12 যে কোনো সিবিএসই বই, সেটা মডার্ন এবিসি অফ বায়োলজি হতে পারে, বা ট্রুম্যান হতে পারে, বা প্রদীপ টেক্সট বুক অফ বায়োলজি হতে পারে। তার যে কোনো একটাকে, তিনটেকে অবশ্যই নয়, যে কোনো একটাকে তুমি বা আহ, তোমরা চয়েস করে নিতে পারো তোমাদের নিজেদের মতো করে, এবং তার সিলেবাসটাকে একটু অবশ্যই দেখবে। এবং অবশ্যই অবশ্যই যেটা মানে বলার অপেক্ষা রাখে না, এনসিআরটি বই 11-12 অবশ্যই দেখতে হবে। এবং এবং লাস্ট মোটামুটি 10 বছরে প্রিভিয়াস ইয়ারের নিটের বায়োলজি পোর্শনের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু দেখে যাও। এটা কিন্তু মাস্ট, এটা বলতে মানে আমার আগেই বলা উচিত ছিল, এটা আমি এখন বলে দিলাম, যেটা হচ্ছে এনসিআরটি বই 11-12 বায়োলজি বইয়ে প্রত্যেকটা লাইন পড়তে হবে। হ্যাঁ, এমন নয় যে এনসিআরটি বই থেকেই সব প্রশ্ন আসবে, কিন্তু এনসিআরটি বইটা তুমি যদি না পড়ো, ওরা যদি না পড়ে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তুমি পিছিয়ে যাবে। তো এনসিআরটি বই মাস্ট পড়তেই হবে। এবং তার সাথে সাথে নিটের বিগত 10 বছরের প্রশ্নটা তাকে অবশ্যই দেখতে হবে। খুব ইম্পর্ট্যান্ট স্যার, এই যেটা স্যার বলেন এটা খুব ইম্পর্ট্যান্ট যে নিটের লাস্ট 10 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা অবশ্যই পড়তে হবে। তো তোমরা বুঝে গেলে যে কিভাবে একটা প্যারালাল থিঙ্কিং বা প্যারালাল প্রিপারেশনের মধ্যে দিয়ে তোমরা এগিয়ে গেলে এসএলএসটি তে সাফল্য পেতে পারবে। তো স্যার আমরা ডিসকাস করলাম বই সম্পর্কিত বিষয়ে। এবার স্যার আমরা একটু আলোকপাত করব ভ্যাকান্সি স্যার যেরকম দেওয়া হয়েছে। তো স্যার আমরা যেটা দেখতে পাচ্ছি যে পিজি লেভেলে বায়োলজি বা বায়োসায়েন্সের সিট হচ্ছে 793, 793। আর ইউজি লেভেল অর্থাৎ 9-10 এই লেভেলে লাইফ সায়েন্স 2498টা সিট রয়েছে। তো স্যার আপনি ক্যান্ডিডেটদেরকে, আমরা ধরে নিচ্ছি যে ক্যান্ডিডেটরা উভয় পরীক্ষাতে বসতে পারবে, এটা এখন আমরা অফিসিয়ালি বলছি না, সেটা ইনস্ট্রাকশন আমরা দেখতে পাবো যে কি ইনস্ট্রাকশন আসছে, একই দিনে দুটো পরীক্ষা নাকি একটা ক্যান্ডিডেট দুটো বিভাগে অ্যাপ্লাই করতে পারবে কিনা।
কিন্তু স্যার আপনার কাছে আমি একটা পুরো কমন ব্যাপার জানতে চাইবো, যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের প্রশ্ন থাকতে পারে, যে কে কোন জায়গাতে অ্যাপ্লাই করবে স্যার। দেখুন, এটা এক্ষেত্রে আমি বলবো যদি অপশন থাকে, বা সেটা তো বোর্ড কি অপশন দেবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে যদি অপশন থাকে, যেহেতু এত দীর্ঘ সময়ের পরে পরীক্ষা হচ্ছে, আমি বলবো প্রত্যেককে দুটোতেই অ্যাপ্লাই করুন। এটা এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশই নেই, প্রত্যেককে দুটোতেই অ্যাপ্লাই করতে। এবার যদি ধরুন একটা অপশনই থাকে, তো সেক্ষেত্রে তার যেটা প্রেফারেবল, তো সে সেই অনুযায়ী অ্যাপ্লাই করবে। যদি একটা অপশন দেয় বা একই সময় পরীক্ষাটা দিয়ে দেয়, তো সেক্ষেত্রে তাকে একটাতেই অ্যাপ্লাই করতে হবে। আহ এটাই। তবে যদি অপশন থাকে, সুযোগটা সারাটা কিন্তু উচিত হবে। এবার স্যার ধরুন যাদের পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট, যদি দুটোই তাকে দুটোই। একটা চুজ হ্যাঁ, করতে হয়, সেক্ষেত্রে সে কোনটা চুজ করবে একদম। স্যার? ইউজি লেভেলের 2493 আহ, বা 2498 সিট, নাকি 793 পিজি লেভেলে 11-12-এ? আমি বলবো আমি বলবো তার যদি সে যদি ধরুন কনফিডেন্ট হয়, বা নিজের প্রতি তার যদি কনফিডেন্স থাকে, তার যেহেতু মার্কস আছে, তো যদি অনলি ও একটাই চয়েস করতে হয়, সে তাহলে পিজি লেভেলেরই করুক তখন। আহ, বেশ। এছাড়া আর যদি আমার মনে হয় যে মানে হয়তো দুটোই অ্যাপ্লাই করার একটা চান্স থাকতে পারে, এটা আমার ধারণা। এবার দেখা যাক। বেশ। না, এই এই যে ব্যাপারগুলো না স্যার, এগুলো আমাদের এই পডকাস্টটা শেষ হবে, কমেন্ট সেকশনে এগুলো আসতেই থাকবে, যে দুটো সেকশনের মধ্যে আমরা কোনটাতে অ্যাপ্লাই করব। ছোট ছোট ব্যাপার স্যার, কিন্তু একটা বিরাট বড় ঠিক ঠিক চিন্তার ভাঁজ সবার কপালে পড়তে থাকে। তো তো তার জন্য ঠিক। একটু ক্লিয়ারেন্স আপনার থেকে নেওয়া হলো, যাতে এক্সপার্ট মতামত তাদের একদম। সামনে থাকে। হুম, হুম, আর হুম। এবার স্যার আমরা যদি একটু আলোকপাত করি, যে বর্তমানে নেট সেট পরীক্ষা প্রতি বছরই হচ্ছে। নেট বলুন বা সেট বলুন, লাইফ সায়েন্স বা বায়োসায়েন্স, বা সেক্ষেত্রে আপনার জুওলজি, ফিজিওলজি, বা আপনার বটানি ডিপার্টমেন্ট, লাইফ সায়েন্সের যে ব্রাঞ্চগুলো, সেই ব্রাঞ্চগুলোতে আলাদা আলাদা সুযোগ কিন্তু প্রত্যেকের থাকে। তো নেটের প্রস্তুতি, অনেকের ক্ষেত্রে নেট একটা আর সমুদ্র হিমাচলের মতো, যেহেতু সেখানে জেনারেল পেপার থাকে, তার সাথে সাবজেক্ট। তো এই ব্যালেন্স করে স্যার প্রস্তুতিটা কিভাবে করতে হবে? এসএলএসটিটা না হয় সাবজেক্টে পড়ে নিলে, একটু এফার্ট দিলে হয়তো কেউ কেউ বেরিয়ে যেতে পারে, বাট নেট, তার মধ্যে স্যার আবার জেআরএফ, এটা একটা সিএসআইআর নেটের যে জায়গা, সেটাকে ওভারকাম করে তার মধ্যে আবার স্যার জেআরএফ এর মধ্যে র্যাঙ্কিং এ আসা, এটা একটা বিরাট কঠিন ব্যাপার। তো অনেক অ্যাসপিরান্ট আমাদের এখানে আছেন যারা এসএলএসটি তো নতুন সুযোগটা পাচ্ছে, এত বছর পর সেটা দিচ্ছে, বাট নেটটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। নেটের জন্য স্যার আপনি একদম শুরু থেকে কিভাবে, বটম লাইন থেকে কিভাবে আপ লাইন পর্যন্ত যাওয়া যায়, সেটা যদি একটু তাদেরকে আপনি পরামর্শ দেন। আপনি খুব ভালো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন, যে প্রিপারেশনটার সাথে সাথে মানে ধরুন যারা এসএলএসটি অ্যাসপায়ারেন্ট আছে, এদের মধ্যে স্যার অনেকেই হচ্ছে ধরুন নিট বা সরি নেট অ্যাসপায়ারেন্টও আছে। তো নেটটা নিয়ে অনেকেরই একটা মানে ভয় বা ভীতি কাজ করে, যে এত একটা অসমুদ্র হিমাচল একটা টাইপের সিলেবাস, বিশেষ করে লাইফ সায়েন্সের জন্য সেটাকে আমি কিভাবে কভার আপ করবো। মানে এই কিছুটা বলতে পারেন এসএলএসটির মতোই সমস্যাটা কোথাও একটা তাদের দাঁড়িয়ে যায়। তো যেটা কমন ব্যাপার, যেটা দুটো এক্সামের ক্ষেত্রেই, তা যে সবার আগে তাকে একটা রুটিন করে নিতে হবে, এবং সেই রুটিন অনুযায়ী সে পড়তে শুরু করবে। এবার নেটের ক্ষেত্রে সম্ভবত এরপর তো আবার প্যাটার্ন সম্ভবত পাল্টাতে পারে শুনছি, তো হয়তো এই যে আপকামিং নেটটা তোমরা পাবে, এইটাই হয়তো হয়তো আগের সিলেবাস অনুযায়ী লাস্ট নেট, আমার কাছে যতদূর খবর আছে। তাহলে সেই হিসেবে এটাকে নিয়ে তোমাদেরকে এটার জন্য খুব বড় বড়ভাবে ঝাঁপানো উচিত, যাতে এখানে মানে জিআরএফ হলে তো খুব ভালো কথা, নাহলে অ্যাটলিস্ট এলএসটা তোমার তুমি পেয়ে যেতে পারো আর কি। এবার আমি বলি যে কিভাবে প্রিপারেশনটা নেওয়া হবে। তো গ্রুপ এ তে এখানে তো যেগুলো থাকে, তিনটে গ্রুপ যেহেতু থাকছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। তো এর মধ্যে গ্রুপ এ তে যে টাইপের যে ম্যাথামেটিক্যাল বা রিজনিং ওয়ালা যে প্রশ্নগুলো থাকছে, সেগুলো যতটা পারা যায়, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের সময় আমি যেভাবে করেছিলাম আর কি, যে যতটা পারা যায় একটা টাইম লিমিট আমি সেট করে নিই, যে আমি কি প্রথম 30 মিনিট এটার জন্য দেবো। এবার তুমি তোমার মতো করে একটু এদিক ওদিক টাইমটাকে করতে পারো, যে প্রথম 30 মিনিট। দেখো, আমরা এখানে তোমার মানে লাইফ সায়েন্সের তুমি নেট পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে এখানে যদি তোমার গ্রুপ এতেই একটা হিউজ টাইম খেয়ে নেয়, মানে হিউজ টাইম তোমার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তুমি কিন্তু ওক্ষেত্রে মানে বাকি গ্রুপ গুলোয় পারবে না। আর বিশেষ করে গ্রুপ সির যে প্রশ্নগুলো আছে নেটের ক্ষেত্রে, যে গ্রুপ লাইফ সায়েন্সের যে গ্রুপ সির যে প্রশ্নগুলো পড়ে, গ্রুপ সিতে এক একটা প্রশ্নের
লেন্থ অনেকটা বড় হয় এবং প্রশ্নগুলো প্রত্যেকটা মানে খুবই ক্রিটিক্যাল লেভেলের থিঙ্কিং দরকার উত্তরগুলো দিতে গেলে, নাহলে কিন্তু পারা যায় না। তো যার জন্য এক্ষেত্রে তো টাইম দিতেই হবে। তো আমি বলবো যে এসএলএসটি টাইপের যে পরীক্ষাগুলো আছে তার সাথে নিটের গ্রুপ বি পার্টটার কোশ্চেন অলমোস্ট সিমিলার বললেই চলে। ও মানে ইনফরমেটিভ টাইপেরই প্রশ্ন পড়ে। কিন্তু নেটে যে গ্রুপ সি যে প্রশ্নগুলো পড়ে সেটা কিন্তু অনেকটাই বা বলা ভালো পুরোটাই আলাদা। সেটা হচ্ছে যে নর্মাল কম্পিটিটিভ এক্সাম গুলোর থেকে। তো তার জন্য তোমার একটু স্পেশাল প্রিপারেশন দরকার। তার জন্য এক্ষেত্রে আমি যেটা বলবো যে এসএলএসটি এক্সাম যেমন হয় খুব বেশি রেগুলার হয়নি বলে তুমি প্রিভিয়াস ইয়ার খুব প্রশ্ন হয়তো বেশি পাবে না, কিন্তু সেই সমস্যাটা তো নেটের ক্ষেত্রে নেই। তো নেটের প্রিভিয়াস ইয়ারের অনেক প্রশ্ন তুমি পেয়ে যাবে। তো সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অবশ্যই দেখে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওই যে মানে পাথফাইন্ডারের যে বইটার কথা বললাম, ওর পার্ট ওয়ান আর পার্ট টু তে তো থিওরি পার্ট গুলো আছে। তো পাথফাইন্ডারেরই যে মডেল কোশ্চেনের যে সেট গুলো আছে, তো সেই সেট গুলো কিনে প্র্যাকটিস করা যেতে পারে। বা সব থেকে বেটার হয় যে প্রিভিয়াস ইয়ারের সিএসআইআর ইউজিসি নেট লাইফ সায়েন্সের যদি গ্রুপ সি প্রশ্নগুলো প্র্যাকটিস করা যায় সেটা খুব ভালো হয়। বাজার চলতি বেশ কিছু ভালো বই আছে যেখানে এই গ্রুপ সি প্রশ্নগুলো আলাদা আলাদা করে সলভ করে দেওয়া আছে। তো সেই রকম কোন একটা বই দেখে কিনে আমার মতে তোমরা যদি প্র্যাকটিস করো সেটা অনেকটাই বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য, অনেকটাই বেটার হবে। এবং গ্রুপ বির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা আমি কিছুটা এসএলএসটির ক্ষেত্রে একটু আগে বললাম, যে গ্রুপ বির জন্য কিন্তু মানে নিট টাইপের যে এক্সাম সেখানে যে গ্রুপ বি মানে সেখানে যে প্রশ্নগুলো পড়ে সেগুলো সেগুলো একটু তোমাদেরকে হয়তো দেখতে পারো। তো সেখান থেকেও গ্রুপ বিতে কিছু কোশ্চেন কমন পেতে পারো। এবং এর বাইরে তো তোমাকে ভালো ভালো বই পড়তেই হবে, যেমন সেল সেল বায়োলজির জন্য এক্ষেত্রে তোমাকে একটু ক্রিটিক্যাল লেভেলের থিঙ্ক পড়াশোনা করতে হবে। এখানে তো শুধু তো ইনফরমেটিভ আসবে না এসএলএসটি পরীক্ষার মতো। তো সেখানে তোমার যেমন ধরো অ্যালবার্টের সেল বায়োলজি বা কার্প বা কুপারের সেল বায়োলজি, গিলবার্টের ডেভেলপমেন্টাল বায়োলজি, এই ধরনের বইয়ের নাম তো তোমরা কম বেশি সবাই জানো। ওয়াকার উইলসনের হচ্ছে যে বায়োটেকনিক্স এর যে বইগুলো আছে, বা পাথফাইন্ডারেরও একটা বায়োটেকনিক্স এর খুব ভালো বই আছে, এই ধরনের বইগুলো দেখা যেতে পারে। স্ট্রিক বার্জার ইভলিউশন দেখা যেতে পারে। বায়োটেকনোলজির জন্য স্মিথ দেখতে পারো। বা ওয়াটসন দেখতে পারো মলিকুলার বায়োলজি পোর্শন গুলোর জন্য, বা লিভিন দেখতে পারো। এই ধরনের এবার দেখো এই সব বইগুলোর দাম তো অনেক। তো তুমি যদি বইগুলো হার্ড কপি কিনতে অসুবিধাও হয়, অন্তত সফট কপি তো এগুলো পাওয়াই যায়। তো সফট কপি তোমরা রেখে দিতে পারো, সফট কপি জোগাড় করে নিতে পারো। তো আশা করি এইগুলো ফলো করলে তোমাদের অনেকটাই উপকার হবে। বেশ। তাহলে স্যার, এটা তো গেল সাবজেক্টের বিষয়টা। এবার নেট বা সিএসএ নেটের জন্য যে জেনারেল পেপার, তার জন্য স্যার কেমন টাইম ইনভেস্ট করা উচিত স্টুডেন্টসদের? কেননা দুটো পেপার ইম্পর্ট্যান্ট, একটা জেনারেল পেপার সঙ্গে আবার সাবজেক্টিভ পেপার। তা আপনি সেটা যদি একটু বলেন যে সাবজেক্টের পাশাপাশি জেনারেল পেপারগুলোর জন্য কিভাবে গাইডেন্স তারা নেবে বা কিভাবে প্রস্তুতি নেবে। দেখুন স্যার, লাইফ সায়েন্সের ক্ষেত্রে যেহেতু একই সাথে প্রশ্নটা হচ্ছে, তো গ্রুপ এ তে যে প্রশ্নটা থাকে, তো গ্রুপ এর প্রশ্নটার জন্য মানে আমি যখন পরীক্ষাটা পাস করেছিলাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি দুটো জিনিস দেখতাম। একটা হচ্ছে যে যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমাদের একটা অনেকেরই ভুল ধারণা থাকে যে আমি নেগেটিভ করব না। এটা খুব ভালো জিনিস, কিন্তু এর একটা মানে এই লাইনটারও একটা মানে কি বলবো একটা ত্রুটি আছে। কিরকম ত্রুটি না, ধরুন মানে একটা এক্সাম যেটা রেগুলার বেসিসে হয়ে চলেছে নেটের মতো, তো দেখা গেল যে সেই সাবজেক্টে সাপোজ আমি বলছি যে 100তে এলএসও, 100তে এলএসও সাপোজ আমি ধরে নিই। তো এখন কেউ অতি সতর্ক হতে গিয়ে দেখা গেল যে তার হয়তো সত্যিই কোনো নেগেটিভ হবে না, কিন্তু সে নাম্বারই পাচ্ছে 50, তাহলে সেটা তো সে কোনোদিনই আহ, মানে সেটা 100তে যেতে পারবে না। তাহলে সেক্ষেত্রে তাকে কিছু ওয়াইল্ড গেস করতেই হবে। তো এই ধরনের কাট অফ কত ওঠে, তোমাকে কি সেই কাছাকাছি অ্যান্সার করতে হবে বা কাট অফের থেকে একটু বেশি অ্যান্সার করতে হবে, এইটা একটা ফার্স্ট তোমাকে মাথায় রাখতে হবে। এবং 2 নম্বর আপনি যেটা বলছিলেন যে টাইমটা তাকে একটা ঠিক করে নিতে হবে যে মানে এই ধরনের অঙ্ক ঘেঁষা যে প্রশ্নগুলো আহ মানে আমি বলবো পরীক্ষার শুরুর দিকে করলে খুব ভালো হয়, কারণ পরের দিকে তাড়াহুড়োয় লাইফ সায়েন্সের প্রশ্ন করতে পারবে তারা, শুরু মানে শেষের দিকে তাড়াহুড়োয় হয়তো অঙ্কের প্রশ্নগুলো সেভাবে পারবে না। সেই জন্য প্রথমে একটা তুমি ঠিক করে নিতে পারো যে আমি প্রথম 30 মিনিট এই গ্রুপ এটায় দেবো। তো তাতে যে কটা হলো হলো, কারণ গ্রুপ এটা থেকে বিরাট কিছু তোমার নির্ভর করবে না, কিন্তু তার জায়গায় সময় কম থাকার জন্য বা কোনো প্রবলেমের জন্য সময়ের কোনো প্রবলেমের জন্য যদি গ্রুপ সির কোশ্চেন গুলো হাতছাড়া হয়ে যায় সেক্ষেত্রে সেটা খুবই আফসোসের বিষয়। তো বেশ। মানে এইরকমই একটা নির্দিষ্ট টাইম ঠিক করে গ্রুপ এটা করে নিয়ে বাকি টাইমটা গ্রুপ বি বা গ্রুপ সি কে মানে এ তারপরে সি তারপরে বি, এটা হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি আমার মনে হয়। বেশ।
তো স্যার, আমরা এতক্ষণ ধরে একটা প্রোডাক্টিভ আলোচনা করলাম, নেট সেট নিয়ে আমরা হালকা টাচ দেওয়ার চেষ্টা করলাম। ভবিষ্যতে যদি ক্যান্ডিডেটরা চায়, অবভিয়াসলি নেট সেট নিয়ে আমরা একটা সেগমেন্ট রাখবো, একটা ডিফারেন্ট ওয়ে, এবং সেখানে একটা বিস্তারিত আলোচনা থাকবে। আর স্যার, আজকে মূল যে পয়েন্টটাতে আমরা ছিলাম এসএলএসটি। তো ফাইনালি স্যার, আপনি ক্যান্ডিডেটদের জন্য কি বলতে চাইবেন? এটা শুধু লাইফ সায়েন্স নয় স্যার, অন্যান্য যে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্যান্ডিডেটদের জন্য আপনি কি বার্তা দিতে চাইবেন আপনার পক্ষ থেকে? আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবং আহ আরো একটা আপনাদেরকে আমি সুখবর দিতে চাই। এবছরে অল ইন্ডিয়াতে স্যারের একজন ছাত্র কিন্তু ভালো র্যাঙ্ক করেছেন। স্যার, আপনি যদি তার বিষয়ে একটু কিছু বলেন। হ্যাঁ, ও হচ্ছে মানে অল ইন্ডিয়া আমার চ্যানেলেও মানে ওটা দিয়েছিলাম। ও হচ্ছে মানে এবারে তো নিটের প্রশ্ন সত্যি কথা বলতে কি খুবই মানে শক্ত হয়েছে আমার মতে, বা ফিজিক্সেরটা বিশেষ করে ম্যাক্সিমাম স্টুডেন্টই মানে খুব প্রবলেম ফেস করেছে। গত বছর যেখানে ধরুন 720 বহুজন পেয়েছিল, তো এবারে 720 তো কেউই পায়নি। হ্যাঁ, তো ইভেন যে AIR 1 হয়েছে সেও 700 পায়। তো সেই ক্ষেত্রে আমার একটি ছাত্র, ও যদিও বলতে পারেন যে কারেন্ট ইয়ারের স্টুডেন্ট, ও আপনার এইচএস এর ক্ষেত্রেও এবছর 481 পেয়েছিল, মানে টপ 15-এর মধ্যে ছিল। আর এবছর সেম ইয়ারে মানে এই ইয়ারেই হচ্ছে 2025-এ এইচএস দিয়েছে, তো আর 2025-এই নিট দিয়েছে। তো নিট দিয়ে এবছর হচ্ছে এই রকম প্রশ্নের অবস্থাতেও ও টোটাল 612 নাম্বার পেয়েছে। পরমব্রত বলে নাম। তো 612 নাম্বার পেয়েছে, এবং ও হচ্ছে যে মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে, AIR র্যাঙ্ক হচ্ছে 705। তো আমি কংগ্রাচুলেশন ওর স্যার। জন্য খুব এটা 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 আপনার ছাত্রের সাফল্য মানে স্যার আপনারও সাফল্য। আমরা প্রার্থনা করব আগামী দিনে আরো অনেক অনেক ছাত্র আপনি এভাবে তৈরি করুন, যারা সমাজের কাজে আসে, সমাজের জন্য কিছু করতে পারে। এবং আপনার মতো একজন শিক্ষক মহাশয়ের সান্নিধ্য পেলে স্যার, যে কোনো ছাত্রই কিন্তু চেষ্টা করবে শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থেকে কিছু করার। তো ফাইনাল একটা আপনি বক্তব্য স্যার সবার জন্য রাখুন, যাতে সবাই একটু মোটিভেট হয়। অনেকে ডাউন আছে স্যার, অনেকে এটাও প্রশ্ন আছে পরীক্ষা হবে কি হবে না, বিভিন্ন কোর্ট কেস বা এই ধরনের ব্যাপার। তো এই সমস্ত ওভারঅল একটা আপনি ফিনিশিং লাইন সবার জন্য কি বলবেন? তো এখানে একটা ফিনিশিং লাইন আমি বলতে চাই যে একটু আমার মানে আমি একটা অন্যরকম টাইপের একটু কথা বলতে চাই, যেটা ধরুন যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছে তাদের জন্য হয়তো এটাই সারপ্রাইজ, বা এটাই আমার তরফ থেকে বা বা মানে আমরা যে এতক্ষণ ধরে পডকাস্টটা করলাম একটা বোনাস গিফট বলতে পারেন। আমি এখন যে কথাটা বলতে চলেছি সম্ভবত এইরকম ভাবে ক্যান্ডিডেটরা কিন্তু আগে ভাবেনি। তো এই যে বারবার ধরুন আমরা বলছি বিভিন্ন সমাজ মাধ্যমে পেপার টেপারে লেখা হচ্ছে যে আমি যদি ধরে নিই আজকে হচ্ছে 16ই জুন, আমরা হুম, যেদিন ভিডিওটা শুট করছি। তো মোটামুটি ধরুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, মানে আমি যদি ধরে নিই ধরুন 2.5 মাস আর ওদের হাতে টাইম। একদম। 2.5 মাস টাইম আছে, তাহলে 2.5 মাস মানে হচ্ছে ধরা যাক হচ্ছে আমি আর হিসেবে সুবিধার্থে ধরে নিলাম যে 70 দিন টাইম। তাহলে এই যে 70 দিন, এটা শুনতে খুব ভালো লাগছে এখন যে 70 দিন আছে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু অ্যাকচুয়ালি কি 70 দিন আছে? তার কারণ বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ব্যস্ত। আমি একটা সিম্পল স্যার একটা ক্যালকুলেশন একটু দেখাতে চাই ওদেরকে। আমি ধরুন আমি আমার ফোনের ক্যালকুলেটরটা খুললাম। তো ক্যালকুলেটরটা খুলে আমি একটা তথ্য ওদেরকে একটু অন্যরকম ভাবে দেখাতে যে ধরুন তার হাতে 70 দিন আছে। তো ধরুন তাকে তো রাত্রিবেলা ঘুমোতে হবে। রাত্রিবেলা একদম। তো ধরুন যদি 7 ঘন্টা করেও সে রেস্ট নেয়, 7 আওয়ার্স করে রেস্ট নেয়, তাহলে কিন্তু তাহলে কিন্তু তার বা আনুষঙ্গিক ধরুন আরো অন্যান্য সে মানে তার আনুষঙ্গিক কাজ সব মিলিয়ে আমি যদি ধরে নিই বাকি সময়টা সে প্রচুর পড়ছে, তাও পার ডে তার মোটামুটি ধরুন 12 ঘন্টা করে নষ্ট হচ্ছে। তাহলে 12 ঘন্টা মানে ঘুম আর প্লাস অন্যান্য কাজ মিলে আমি যদি 12 ঘন্টা করে বাদ দিই, তাহলে তার হচ্ছে যে আপনার বারো বারো ঘন্টা করে, আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি আপনাকে, 12 ঘন্টা করে 70 দিন, 12 ঘন্টা করে 70 মানে মানে তার হাতে 12 ঘন্টা আছে পার ডে। তাহলে 12 ঘন্টা করে 70 দিন আমি যদি ধরি, তার মানে 840 ঘন্টা আছে। হুম, 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 ঠিক। এবার আটশো হুম। 840 ঘন্টাকে আমি যদি 24 দিয়ে ভাগ করি, তাহলে 35, মানে হিসেব মতো জিনিসটা দাঁড়াচ্ছে আর 35 দিন বাদে তাদের পরীক্ষা। মানে যদি বাস্তব ভাবে ভাবি, হ্যাঁ হ্যাঁ, মানে ওই এক্সট্রা ওই টাইমটাকে বাদ দিলে এটা তাই তো দাঁড়াচ্ছে। তাহলে তার জন্য সিরিয়াসনেসটা কোন লেভেলে যেতে হবে বুঝতেই পারছেন, বা এটা বলার অপেক্ষা রাখে না যারা ভিডিওটা দেখছে।
আর এবং অবশ্যই এটা নিয়ে মানে ঘাবড়াবার কিছু নেই। ওই যেটা বললাম যে স্যারের চ্যানেলে ভিডিওটা আসার আসার পর থেকে 2-3 দিন তোমরা নিজেরা টাইম নাও। টাইম নিয়ে মোটামুটি আগে নোটপত্র সব জোগাড় করে নাও। কোনো রকম কিছু হেল্প লাগলে স্যারের মাধ্যমে হোক বা আমার চ্যানেলে স্যার লিঙ্ক যেটা দিয়েছেন সেখানে এসে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো কোনোভাবে হেল্প করা যায় কিনা। দিয়ে সেগুলোকে জোগাড় করো। জোগাড় করে তারপর সেগুলোকে একটা প্রপার সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা শুরু করো, এবং প্রতিদিন চেষ্টা করো যে টোটাল টপিক গুলোকে ভাগ করে নাও ডে ওয়াই, যে আমাকে প্রত্যেক দিন এই কটা টপিক করতেই হবে, এটা এনিহাও তোমাকে করতে হবে, মানে করতেই হবে, কোনোভাবে যেন বাদ না যায়। এই, আর সবার জন্য একদম। শুভেচ্ছা রইলো। আর স্যার স্যার স্যারকে আমি স্পেশাল ভাবে একটা থ্যাঙ্কস জানাতে চাই, কারণ স্যার যেভাবে ছাত্রছাত্রী, বাংলার ছাত্রছাত্রীদের জন্য যেভাবে পরিশ্রম করে খেটে চলেছেন, মানে স্যারের চ্যানেল নিয়ে তো বলার অপেক্ষা রাখেন। আমি স্যারের চ্যানেলের একজন নিয়মিত দর্শক। তো এইভাবেই আপনিও মানে ছাত্রছাত্রীদের উপকার করতে থাকুন, এটাই। একদম স্যার। আর আজকে আপনাদের কাছে আমি রিচ করতে পারছি হয়তো আমার এই অডিয়েন্সদের জন্য। আজকে একটা জায়গাতে ধীরে ধীরে আমরা সবাই মিলে যাচ্ছি এবং আপনাদের মতো মানুষদের সান্নিধ্য পাচ্ছি। সবকিছুর জন্য কিন্তু সামনের যারা দর্শক আছেন আপনারা বা আছো, তোমাদের জন্যই সবকিছু। আজকে স্যারও কিন্তু আমাদের চ্যানেলে এসেছেন তোমাদেরকে যাতে আমরা হেল্প দিতে পারি, একটা সাপোর্ট সিস্টেম দিতে পারি, তার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ স্যারকে, এতটা সময় আমাদের জন্য তিনি এখানে দিলেন। এবং আগামীতেও আমরা আশা করি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিভিন্ন যে কম্পিটিটিভের জন্য স্যারের যে পরামর্শ, মূল্যবান পরামর্শ, স্যারের যে গাইডেন্স, সেটা আমরা পাবো। আর স্যারের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর অবশ্য এই চ্যানেলে অনেকেই আছো তারকেশ্বর ডিগ্রি কলেজের যারা স্যারেরই ছাত্র, তারা হয়তো এই ভিডিওটা দেখার পর আরো বেশি এক্সাইটেড হয়ে যাবে যে স্যার, আমরা যে চ্যানেলটা দেখি স্যার সেখানেও গেছেন এবং তার সাথে সাথে স্যার রীতিমতো আমাদেরকে অফলাইনে পড়াচ্ছেনও কলেজে। তো এটা স্যারের জন্য এবং আমার জন্য একটা বিরাট বিরাট প্রাপ্তি। তো এই বলে আজকে এই ভিডিওটা, এই পডকাস্টটা আমি এখানে এন্ড করছি। আর দীর্ঘায়িত করছি না, কেননা অলরেডি অনেক ইনফরমেশন আমরা পেয়েছি স্যারের থেকে। তো স্যার, আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবার যেন আমরা আপনাকে পাই, এই আশা রাখি। ধন্যবাদ।